আমার যেটুকু মনে হয়েছে এটা ইন্টেনশনালি ব্যর্থতা, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের আবেগ নিয়ে খেলা হয়েছে। আমি বলবো যে সারা পৃথিবীর মানুষের আবেগকে নিয়ে খেলা হয়েছে। 3 মাস ধরে কিচ্ছু বের করতে পারলো না, এত সময় লাগে এততে। সিবিআই যে এই যে আজকে ফেইলিয়ার হয়েছে, এটা কিন্তু পুরো ইন্টারন্যাশনাল ফোরামে সারা পৃথিবী জানতে পারবে, সেটা আলোচনা হবে। ভালো সিবিআই এইরকম একটা অত্যন্ত ন্যাক্কারজনক ভূমিকা আজকের দিনে দেখালো এবং তাদেরকে চার্জ ফ্রেম না করার দায়ে তারা আজকে বেল পেয়ে গেল। এই যে ব্যাপারটা একটু দেখে শুধুমাত্র যে আমরা আরজি করের মানুষ হতাশ তা নয়, সারা পৃথিবীর মানুষ কিন্তু হতাশ। বৃন্দা গ্রোভার ম্যাডাম যিনি কেসটা ছেড়ে দিলেন, উনি হয়তো এটাই ভাবছিলেন যে সিবিআই চার্জশিট দেবে না, এরা ছাড়া পেয়ে যাবে, সেই জন্য হয়তো কেস থেকে বেরিয়ে। বৃন্দা গ্রোভার ম্যাডামের কিন্তু অনেক কিছু বলার মতো স্কোপ ছিল সুপ্রিম কোর্টে। এই যে যতবার আমরা নাম বলেছি, অভিজিৎ মণ্ডল অ্যারেস্ট হওয়ার পরেও কোনোদিন বিনীত গোয়েলকে ডাকলো না, কোনোদিন ডিসি নর্থকে ডাকলো না, এবং সঞ্জয় রায় বারবার যখন বলার পরে টিন বাজানো শুরু করলো, এইগুলো নিয়ে বৃন্দা গ্রোভার ম্যাডাম কোনো কিছুই বললেন না। এরা কী করছে? রাজ্য সিবিআইয়ের ঘাড়ে, সিবিআই রাজ্যের ঘাড়ে, কেউ কখনো একটা কনক্লুসিভ স্ট্যান্ড নিচ্ছে না, এবং সেইটা নিয়ে কখনো কিন্তু বৃন্দা গ্রোভার ম্যাডাম প্রতিবাদ জানালো না। একটা বড় কোনো যখন কাজ হয় না, কেউ সাকসেস হয়, পুলিশের তখন এসপি, ডিসি বা যারা উপর পদস্থ কর্তা আছে তখন ক্রেডিট নেয়, আর যখন কোনো কিছু একটা ভুল হয়ে যায় দেখবেন ওই কনস্টেবল, ওসি এই সমস্ত অফিসারদের উপরে চাপিয়ে দেওয়া হয়। এখন সিবিআই যদি দেখা যাচ্ছে যে সেই কলকাতা পুলিশের মতোই তারা করে, তাহলে আমরা কি এখন সিবিআই নিয়ে কোশ্চেন তুলবো না? এখন আপনি যদি শুধুমাত্র বলেন যে পুলিশের ব্যর্থতা হলো যে মমতা ব্যানার্জির ব্যর্থতায়, তো সিবিআইয়ের ব্যর্থতা হলে এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। এই মুহূর্তে আমি রয়েছি আরজিকর হাসপাতালে। যেই আরজিকর হাসপাতালে আপনারা দেখেছেন যে 9 তারিখে একজন চিকিৎসক, কর্মরত চিকিৎসক, তাকে খুন করে ধর্ষণ করা হয়, এবং 14ই অগস্ট যেখানে রীতিমতো আরজিকরে ভাঙচুর চালানো হয়। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই নির্ভয়ার মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। আজকে যে খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অভয়া, এই নির্ভয়াকে যারা খুন করে ধর্ষণ করেছে, এমনই সিবিআইয়ের তরফ থেকে, এবং সাধারণ মানুষ যারা রাস্তায় নেমেছিল তারাও বলেছে যে যারা খুনের ঘটনায়, যারা প্রমাণ লোপাটের ঘটনায় যারা জড়িত, সেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি, তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই, তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, এবং সেক্ষেত্রে আজকে দাঁড়িয়ে তাকে কিন্তু পুরোপুরি বেল দিয়ে দেওয়া হলো। আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছে সিনিয়র চিকিৎসক তাপস প্রামাণিক। আপনারা এত আন্দোলন করলেন, সাধারণ মানুষ হাজার হাজার বললেও কম হবে সংখ্যাটা, লাখে লাখে মানুষ দেশ থেকে দেশের বাইরে আন্দোলন করলো, উই ওয়ান্ট জাস্টিস এখনও রাস্তায় বেরোলে শোনা যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে বেল দিয়ে দেওয়া হলো, সন্দীপ ঘোষকে দেওয়া হলো, অভিজিৎ মণ্ডলকে, কি বলবেন? এটা দেখুন, সিবিআই যে ভূমিকাটা নিয়েছে এটা অত্যন্ত হতাশাজনক। আমি জানি না যে এই চার্জশিট তারা কেন দিতে পারলেন না, এবং 3 মাস হয়ে গেছে, 3 মাসকে তাহলে তাদের জেলে রাখার কি দরকার ছিল? তাদের এগেনস্টে তারা বলেছিলেন যে সিবিআই বারবার কোর্টে দাঁড়িয়ে বলেছে যে এই যে খুন এবং মার্ডার এবং রেপটা হয়েছে তার পিছনে একটা ডিপ কনস্পিরেসি লুকিয়ে আছে, এবং সেটা হচ্ছে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু তারা 3 মাস ধরে কিচ্ছু বের করতে পারলো না, এত সময় লাগে এততে। এবং তারপরে যেটা হচ্ছে যে প্রুফগুলো বা যে এভিডেন্সগুলো বিভিন্ন মারফত উঠে এসছেন, দেখবেন একটা সূত্র মারফত জানা যাচ্ছে, বা যেটুকু আমরা জানতে পেরেছি, যে 3 জন যিনি পোস্টমর্টেম করেছিলেন তার ভিতরে চেয়েছিলেন সেটাকে সুইসাইড বলে দেখানোর, এবং একজন সেখানে বেঁকে বসেন, এবং পরবর্তীকালে সেটা রেপ এবং মার্ডার হিসাবে পরে পোস্টমর্টেম রিপোর্টে আসে। তাহলে এইটা কোনো মানে সুপিরিয়ারের অর্ডার ছাড়া এটা হতে পারে? আর সেই দিন এত তড়িঘড়ি করে পোস্টমর্টেম করার কি দরকার ছিল? এবং দেখুন সেই সময় একজন সন্ধ্যার পরে, ইভিনিংয়ের পরে পোস্টমর্টেমটা হয়েছিল, ইভিনিংয়ের পরে করার কি দরকার ছিল? হ্যাঁ, এক্সেপশনাল সিচুয়েশান, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান খারাপ হলে সেটা করতে পারে, কিন্তু একজন সুপিরিয়ার অথরিটির কিন্তু পারমিশন লাগে। সেক্ষেত্রে লেটারটা পারমিশন কে দিয়েছিলেন? পারমিশন দিয়েছিলেন একজন সম্ভবত সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার, যেখানে একজন এসপি র্যাঙ্কের অফিসার বা কমিশনার র্যাঙ্কের অফিসার ছাড়া করা যায় না। সেখানে এইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন ওই টিমেরই একজন। তারপরেও সেই পোস্টমর্টেমটা হয়েছে, তার মানে এখানে তো ডিপস কনস্পিরেসি বোঝাই যাচ্ছে। এবং তারপরেও যেটা সিবিআই বলার পরেও দেখা গেলো 90 দিনে আজ পর্যন্ত তাদের এগেনস্টে চার্জ ফ্রেম করতে পারলো না, এবং অটোমেটিক্যালি বেরিয়ে গেল। দেখুন, এই আন্দোলনটা শুধুমাত্র আরজি করে হয়েছে তা নয়। আপনি লাখ বললেন, আমি বলছি এটা কোটি কোটি লোক। এটা শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর, আপনি হয়তো জানবেন এর আগে অনেক কিছু আউটরেজ হয়েছে। আফ্রিকান কান্ট্রিতে আমি নাম বলে দিতে পারি, তাদের ভিডিও পর্যন্ত আমার আছে। বিভিন্ন আফ্রিকান কান্ট্রিতে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, ইনক্লুডিং যেটা আমাদের শত্রু রাষ্ট্র বলে গণ্য করা হয় পাকিস্তান, সেই পাকিস্তানের মেডিকেল অ্যাসোসিয়েশন পর্যন্ত এই রেপ অ্যান্ড মার্ডারের প্রতিবাদ করেছে। তাহলে ভাবুন যে এই ঘটনাটার কতটা গুরুত্ব। তারপরে দেখা গেলো সিবিআই এইরকম একটা অত্যন্ত ন্যাক্কারজনক ভূমিকা আজকের দিনে দেখালো, এবং তাদেরকে চার্জ ফ্রেম না করার দায়ে
তারা আজকে বেল পেয়ে গেল। তারপর এখানে আমার প্রশ্ন যে এক্ষেত্রে তো সাধারণ মানুষের আবেগকে নিয়ে খেলা হলো রীতিমতো। এটা তো সাধারণ মানুষ বলতে এটা তো শুধুমাত্র ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের ভোটার কিন্তু নয়। আপনি যদি ধরে থাকেন যে কোনো ভোট ব্যাংক পলিসির গল্প আছে, সেক্ষেত্রে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের আবেগ নিয়ে খেলা হয়েছে। আমি বলবো যে সারা পৃথিবীর মানুষের আবেগকে নিয়ে খেলা হয়েছে। এবং আমাদের যতগুলো এনফোর্সমেন্ট এজেন্সি আছে, সিবিআই কিন্তু ইন্টারপোল, এফএটিএফের যে ইন্টারপোল হয় ইন্টারন্যাশনাল পুলিশ, সেটা কিন্তু সিবিআই। এবং সিবিআই যে এই যে আজকে ফেইলিয়ার হয়েছে, এটা কিন্তু পুরো ইন্টারন্যাশনাল ফোরামে সারা পৃথিবী জানতে পারবে, সেটা আলোচনা হবে। এবং দেখুন সুপ্রিম কোর্টে বারবার ডেট ক্যান্সেল হচ্ছিল, এটা নিয়েও কিন্তু আমার বাইরের দেশে যে সমস্ত বন্ধুবান্ধব সিনিয়র ডক্টর আছে, তারাও বারবার বলেছে যে তারিখ পে তারিখ এইরকমই কি চলবে। তারা কিন্তু সবাই যে ইন্ডিয়ার মানুষ তারা কিন্তু নয়, বাইরের কান্ট্রিরও মানুষ। এইটা নিয়ে কিন্তু হতাশা প্রকাশ করেছে এবং সবাই ভেবেছিল যে সুপ্রিম কোর্টে এই বিচারটা অন্তত খুব তাড়াতাড়ি হবে। আমরা যখন কলকাতা হাইকোর্টে যখন ছিলেন, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস টি শিবগানম স্যারের আন্ডারে আমরা তখন দেখেছি যে কতটা ফাস্ট এটা তদন্ত হয়েছে এবং উনি দিনের দিন সিবিআইয়ের হাতে ট্রান্সফার করলো। এই যাবৎ কোনো কেসে এরকম অন্তত আমি দেখিনি। এবং সেই দিনই সিবিআই টালা পুলিশকে তাদের সমস্ত পেপার হ্যান্ডওভার করতে বলে সিবিআইকে, এত দক্ষতার সাথে দেখিয়েছিলেন। কিন্তু জানি না কলকাতা হাইকোর্ট থেকে কেন সুপ্রিম কোর্টে তুলে নিয়ে এলো এবং সুপ্রিম কোর্ট তারপরে এটাকে দীর্ঘমেয়াদী করে গেল, দিনের পর দিন, ডেটের পর ডেট। এই যে ব্যাপারটা একটু দেখে শুধুমাত্র যে আমরা আরজি করের মানুষ হতাশ তার নয়, সারা পৃথিবীর মানুষ কিন্তু হতাশ। এবং আজকে যে বেল পেলো, এটা নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে ডিসকাশন হবে। আমি জানি না এরপরে সিবিআই কি করে তাদের এই ইমেজটা যে খারাপ হচ্ছে। সিবিআই কিন্তু যে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যে রিপোর্ট পেশ করেছিল এবং সেই রিপোর্টে দেখে প্রাক্তন যিনি বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি, তিনি বলেছিলেন যে আমি আমার 30 বছর কেরিয়ারে এই রকম জিনিস দেখিনি। আমাদের তখন সাধারণ মানুষের প্রশ্ন উঠছিল যে তাহলে এমন কি কোনো নেতা মন্ত্রীকে এর মধ্যে জড়িত, প্রভাবশালী কেউ কি জড়িত থাকতে পারে? সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার দেখুন, সুপ্রিম কোর্টে জাস্টিস পারদিয়ালা স্যার তিনি বলেছিলেন যে আমার 30 বছরের ক্যারিয়ারে আমি এই ধরনের ইনভেস্টিগেশন দেখিনি যেটা কলকাতা পুলিশ করেছে। এবং চন্দ্রচূড় সাহেব যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, তিনি স্ট্যাটাস রিপোর্টটা দেখে একটাই কমেন্ট করেছিলেন, দ্য রিপোর্ট ইজ সো ডিস্টার্বিং। তাহলে কি রিপোর্টে সঞ্জয় রায় বাদে আর কিছুই ছিল না? সেটা কি ডিস্টার্বের কারণ? আমার জানা নেই যে সেই স্ট্যাটাস রিপোর্টে কী ছিল। এবং এটুকু আমি সাধারণ মানুষ হিসাবে মনে করি যে ঘটনাগুলো ঘটেছে সঞ্জয় রায়ের পক্ষে একা করা সম্ভব নয় এবং এই ক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। এবং তারপরে যিনি দুদিন আগে তিলোত্তমার আইনজীবী ছিলেন বাড়ির পক্ষ থেকে, বৃন্দা গ্রোভার ম্যাডাম, যিনি কেসটা ছেড়ে দিলেন, উনি হয়তো এটাই ভাবছিলেন যে সিবিআই চার্জশিট দেবে না, এরা ছাড়া পেয়ে যাবে, সেই জন্য হয়তো কেস থেকে বেরিয়ে গেছে। অনেকে বিতর্ক হচ্ছে তার বাড়ির লোক বলেছে বলে তাই। দেখুন, বৃন্দা গ্রোভার ম্যাডামের কিন্তু অনেক কিছু বলার মতো স্কোপ ছিল সুপ্রিম কোর্টে। এই যে যতবার আমরা নাম বলেছি, অভিজিৎ মণ্ডল অ্যারেস্ট হওয়ার পরেও কোনোদিন বিনীত গোয়েলকে ডাকলো না, কোনোদিন ডিসি নর্থকে ডাকলো না। এবং সঞ্জয় রায় বারবার যখন বলার পরে টিন বাজানো শুরু করলো, এইগুলো নিয়ে বৃন্দা গ্রোভার ম্যাডাম কোনো কিছুই বললেন না। এবং এই যে এখানে দাঁড়িয়ে আমি বাংলাদেশে কি হচ্ছে সব দেখতে পাচ্ছি, কিন্তু শিয়ালদা কোর্টে গত 1-2 মাসে কি হয়েছে আমরা কিছুই জানি না। এটা যেখানে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হচ্ছে, এখানে ক্লোজ ডোরের ভিতরে কেন? এবং যদি ধরেও নি কনস্টিটিউশনাল অব্লিগেশন, অ্যাডভোকেট অন রেকর্ডস সৌতিক ব্যানার্জি যিনি ছিলেন, ওনার জুনিয়র কাউন্সিল, সম্ভবত সৌতিক ব্যানার্জি, নামটা আমি ভুলও হতে পারে, তিনি কেন বাইরে এসে কিছু বলছেন না? এবং তার বাড়ির লোকজনও আমাকে এটুকুই বললো যে তারা বোঝানোর চেষ্টা করেছে এখানে সঞ্জয় রায় একাই দায়ী এবং সিবিআই যা করছে ঠিক করছে। তাহলে ওনারা যদি কোনো অবজেকশন না দেয়, তার মানে ধরে নিতে হবে সিবিআই যা করছে ঠিক করছে। এবং ব্যাপারটা তাই গেল, কারণ ওনার আইনজীবীরা দেখলাম না সিবিআইয়ের কোনো জায়গায় কোনো কিছু নিয়ে বলেছেন। এবং লাস্ট দিনে যে হিয়ারিং হলো, সেই হিয়ারিংয়ে দেখবেন তুষার মেহতা সাহেব বলছেন যে আমরা রাজ্যের কাছে অনুমতি চেয়েছি চার্জ ফ্রেম করার জন্য সন্দীপ ঘোষের এগেনস্টে, যেহেতু তিনি একজন সরকারি পদস্থ কর্তা ছিলেন। তো সেখানে কপিল সিব্বল কী বললেন, না আমাদের কাছে এরকম কোনো অর্ডার আসেনি। এর আগেও দেখবেন যে সিসিটিভি ক্যামেরা নিয়ে রাজ্য সরকার বলছে আমরা দিয়েছি, কপিল বলছে পুরো পার্ট দেওয়া হয়নি, 27 মিনিট বা কিছু এরকম একটা দেওয়া হয়েছে। এরা কি করছে? রাজ্য সিবিআইয়ের ঘাড়ে, সিবিআই রাজ্যের ঘাড়ে, কেউ কখনো একটা কনক্লুসিভ স্ট্যান্ড নিচ্ছে না। এবং সেইটা নিয়ে কখনো কিন্তু বৃন্দা গ্রোভার ম্যাডাম প্রতিবাদ জানালো না যে আপনারা এটা যে রাজ্যের কাছে পারমিশন চেয়ে যে লেটারটা আপনারা দিয়েছেন, আমি ধরে নিলাম তারা জমা দিয়েছেন, তার তো একটা প্রতিলিপি বা কোনো রিসিপ্ট কিছু তো একটা থাকে, সেটা দেখাতে পারতেন।
করতেন, কিন্তু সেটা নিয়ে কোনো কিছু হলো না এবং বৃন্দা গ্রোভার ম্যাডামও ওখানে সাইলেন্ট। আমার একটা প্রশ্ন, যে বৃন্দা গ্রোভারকে আমরা দেখলাম যে তিনি দুদিন আগে ছেড়ে দিলেন কেসটা, নির্যাতিতার কেসটা ছেড়ে দিলেন আরজিকর কাণ্ডে। তিনি কি জানতেন যে সিবিআই এই মানে এই কাজটা করতে চলেছে, যে তারা বেল পেতে চলেছে? এটা কি আপনি দেখুন, এর আগে সিবিআইয়ের অ্যাক্টিভিটি নিয়ে আমাদের অনেক প্রশ্ন, অনেক সন্দেহ জেগেছে, আমরা বারবার বলেছি। বৃন্দা গ্রোভার ম্যাডাম কিন্তু একটা জিনিস নিয়েও আওয়াজ তোলেননি, এবং এই যখন ফার্স্ট চার্জশিট হয় তখন আমি নিজে ওদের ফ্যামিলিকে বলেছিলাম এবং বেশ কয়েকজন লয়ারও সাজেস্ট করেছিলেন যে আপনারা নারাজি পিটিশন দাখিল করুন এবং রিইনভেস্টিগেশনের ডিমান্ড করুন। অথচ বৃন্দা গ্রোভার ম্যাডাম কিন্তু করাননি, এবং ওনারা না, আমাকে যেটা জানিয়েছেন নারাজি পিটিশন দিতে চেয়েছিল, কিন্তু ওনাদের লয়ার বলেছে না, সিবিআই ইনভেস্টিগেশন সঠিক পথেই যাচ্ছে। এবং ধরেও নি যদি ফ্যামিলির লোক যদি না বুঝেও থাকে, কিন্তু এটা তো দেখা গেল যে বিভিন্ন কোর্টে ওনার লয়াররাই লড়াই করছেন, ওনার লয়ার তো কোনো অবজেকশন দিচ্ছিল না কোনো ব্যাপারে। কেন? ওনাদের লয়ার সমস্যা কি? উনি হয়তো দুদিন আগে বুঝতে পেরেছেন যে সিবিআই 9 তারিখে চার্জশিট দেওয়ার কথা ছিল, সেটা দেয়নি, এবং এরপরে হয়তো এরা বেল পেয়ে যাবে, ফ্যামিলি বা অন্যান্য সবার বিক্ষোভের মুখে পড়বো, সরে দাঁড়িয়েছে। এটা ফ্যামিলির ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই, এটা হচ্ছে তারা নিজেরা। এবং আমি আপনাকে এটুকু বলি যে জুনিয়র যিনি আইনজীবী এখানে লড়াই করছেন শিয়ালদা কোর্টে, ওনার জুনিয়র কাউন্সিল, ওনার সাথে আমাদের জুনিয়র ডক্টর ফ্রন্টের বিভিন্ন ডক্টররা কথা বলতে চেয়েছিলেন, উনি কিন্তু রাজি হননি। উনি বলেছেন ফার্স্ট আমি বাবা মা বাদিত কোনো থার্ড পার্টির সাথে কথা বলবো না। দেখুন, এই কেসটা শুধুমাত্র অভয়ের ফ্যামিলি নয়, এখন অভয়ের ফ্যামিলি মানে গোটা পৃথিবী তার ফ্যামিলি। তো সেক্ষেত্রে সবার জানার অধিকার আছে। আমরা আন্দোলন করছি, তো সেক্ষেত্রে আমাদের জানার অধিকার নেই কি হচ্ছে? এবং সেই আইনজীবী কিন্তু বারবার রিফিউজ করেছে, কোনো দিন বসেনি। অভয়ের মা বাবা আমাকে সেদিন বললেন যে আমরা বারবার বলেছি আমরা সব কিছু বুঝতে পারবো না, যেহেতু জেডিএফ ফ্রন্ট থেকে মুভ করছে, এবং এদের ছেলেগুলোও গেছিলো, মানে জেডিএফের যারা ডক্টর তারা গেছিলো কথা বলার জন্য, তাদের সাথে কিন্তু কথা বলতে চায়নি এবং কোনো সময়ই কথা বলেননি। এবং দেখুন, সুপ্রিম কোর্টে লাস্ট হিয়ারিংয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা সাহেব বলছেন যে সিবিআই ওনাদের বাড়ির সাথে যোগাযোগ রাখছেন। আপনাদের মিডিয়ার সামনে কি বললো ওনার মা বাবা? যে সিবিআই আমাদের সাথে যোগাযোগ রাখছে না। তো দেখুন, এইটা মিডিয়ার সামনে বলে তো কোনো লাভ নেই, এইটা তো বলবে বৃন্দা গ্রোভার ম্যাডাম সুপ্রিম কোর্টে, এবং মা বাবাকে এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে একবারও অ্যাপিয়ার করালেন না। আমার একটা প্রশ্ন, যে এই অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, তার বিরুদ্ধেই তো প্রমাণ লোপাটের সবথেকে গুরুত্বপূর্ণ যে অভিযোগ, সেই অভিযোগ ছিল, সেই টালা থানার ওসিকে যদি বেল দিয়ে দিতে পারে, তাহলে তো আমাদের পরবর্তী মানে কে জড়িত আছে এই কেসে সেটাই তো জানা যাবে না। আর এটা তো জলের মতো পরিষ্কার যে টালা থানার পুলিশ একজন ওসি। দেখুন, একটা বড় কোনো যখন কাজ হয় না, কেউ সাকসেস হয়, পুলিশের তখন এসপি, ডিসি বা যারা উপর পদস্থ কর্তা আছে তখন ক্রেডিট নেয়, আর যখন কোনো কিছু একটা ভুল হয়ে যায় দেখবেন ওই কনস্টেবল, ওসি, এই সমস্ত অফিসারদের উপরে চাপিয়ে দেওয়া হয়। এটাই আমাদের দেশের সিস্টেম। তো সেক্ষেত্রে একজন টালা থানার পুলিশ সন্দীপ ঘোষ এই মানে ডিসি আর এবং সিপির উপস্থিতিতে এসে প্রমাণ লোপাট করে চলে যাবে, এটা তো বিশ্বাসযোগ্য নয়। 3 মাস তাকে রাখলো, আমি তার ইনভেস্টিগেশন চলছিল, একবারও কি ডিসি এবং সিপিকে ডাকা হয়েছিল? সিবিআই কিন্তু ডাকেনি, এবং এই নিয়ে গ্রোভার ম্যাডাম কোনো দিন সুপ্রিম কোর্টে বলার সুযোগ থেকেও বলেননি। কেন বলেননি? এটাই আমার প্রশ্ন, যে 3 মাস হয়ে গেল যেখানে চার্জশিট দিতে পারলো না, ম্যাডাম কেন বলতে পারলেন না? তার তো বলা উচিত ছিল যে ডিসি নর সিপি এনাদের কেন ডাকা হবে না, সিবিআই কেন ডাকবে না? আমরা যদি ধরেও নিই সেটিংয়ের থিওরি আছে, কম্প্রোমাইজের থিওরি আছে, কিন্তু ম্যাডাম তো লড়াই করছেন তিলোত্তমার বাইরে আইনজীবী হিসাবে, তাহলে উনি কেন এই কথাগুলো বলবেন না? আমাদের এই যারা জেডিএফের ডক্টর বা আমরা যারা কয়েকজন ওনাদের ফ্যামিলির সাথে টাচে ছিলাম, আমরা কিন্তু এই কথাটাই বলতে চেয়েছিলাম যে ওনার লয়ারের কাছে আমরা এটাই জানতে চাইবো যে আমরা যে জিনিসগুলো জানতে চাইছি সেইগুলো উনি বলুক, কিন্তু উনি সামনে কথা বলবে না, থার্ড পার্টির সাথে কথা বলবে না। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে আপনি কি মনে করছেন সিবিআই এর ব্যর্থতা? সিবিআই তো দেখুন, ব্যর্থতা কেউ যদি হচ্ছে ইন্টেনশনালি করে সেটাকে তো ব্যর্থতা বলা যায় না। সিবিআই যদি এখন ইন্টেনশনালি করে থাকে তাহলে সেটাকে তো ব্যর্থতা কী করে বলবেন? যে হ্যাঁ দেখুন, এই যে কুলতলির যে ঘটনা হলো, সেখানে 60 দিন না কত দিনের ভিতরে চার্জশিট 62 দিনে হয়ে গেল। তো আমি মনে করি না যে আমাদের কলকাতা পুলিশের দক্ষতা নেই, সিবিআইয়ের দক্ষতা নেই। ব্যাপারটা হচ্ছে যে তাদের ইন্টেনশন কী আছে। দেখুন, কলকাতা পুলিশও চালায় আইপিএস অফিসাররা, সিনিয়র অফিসার, আবার যে সিবিআই সেখানেও আইপিএস অফিসাররা। তো ব্যাপারটা হচ্ছে তারা তো ট্রেনিং করছে একই জায়গা থেকে প্রায়, তো সেই ক্ষেত্রে সবাই আইপিএস পড়েই এখানে ঢুকেছে। দেখুন, সিবিআই চেয়েছি, এখন সিবিআই যদি দেখা যাচ্ছে যে সেই কলকাতা পুলিশের মতোই তারা করে, তাহলে আমরা কি এখন সিবিআই নিয়ে কোশ্চেন তুলবো না? এটাকে তোলা সম্ভব নয়। ধরুন আমি একজন ডক্টর, আপনি আমার কাছে দেখাতে এলেন, আপনি দেখাতে এসে যদি আমার কাছে আমি না সারাতে পারি, আপনি যাবেন কলকাতা অ্যাপেলো, তাই কলকাতা অ্যাপেলো, এখানে কলকাতা অ্যাপেলো বেস্ট যদি আপনি ধরে নিন, তাহলে সেখানেও যদি না সারাতে পারে, আপনি কোনো দিন চেন্নাই অ্যাপেলোতে যাবেন না?
আপনি তো অবভিয়াসলি যাবেন আপনার রোগ যদি না সারে। তো এখানে আমার যখন দেখছি কলকাতা পুলিশ করছে না, আমরা তখন সিবিআইকে চেয়েছি, এখন সিবিআই যদি সেটা না করে আমরা অবভিয়াসলি তার এগেনস্টে ডিসস্যাটিসফ্যাকশন আমরা তো বলবোই। সিবিআই তো জানতো যে চার্জশিট না দিলে এরা বেল পেয়ে যেতে পারে, তাও তারা আমার যেটুকু মনে হয়েছে এটা ইন্টেনশনালি ব্যর্থতা। যে আমরা দেখুন সিবিআই পারে না এটা আমি বিশ্বাস করি না, আমার এটা মনে হয়েছে ইন্টেনশনালি ব্যর্থতা। এবং দেখুন সিবিআইয়ের প্রায় সাকসেস রেট বাইরের স্টেটে যদি ধরেন তাহলে 75% অ্যারাউন্ড অ্যাপ্রক্স এরকম, এবং ইডির সাকসেস রেট মোর দ্যান 90%। কিন্তু আমাদের রাজ্যে এসে দেখা যায় যে এদের পার্সেন্টেজটা জিরোর কাছে চলে যায়। তার কারণ হচ্ছে সারদা নারদা যে সমস্ত কেসগুলো। আপনি ইন্টেনশনালি বলছেন, উদ্দেশ্যটা কি হতো না আপনারাই বলুন, আপনারা তো মিডিয়া দীর্ঘদিন ধরে কভার করছেন, এর আগে শিক্ষা দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য দুর্নীতি, এই খাদ্য দুর্নীতি হয়েছে, আজকে স্বাস্থ্য দুর্নীতি হলো। তাহলে এই এতগুলো দুর্নীতি হলো, কোন দুর্নীতির মানে কনক্লুশনে পৌঁছেছে? এবং শাসক দলের একাধিক নেতা বারবার বলেছে সিবিআই ফেইলিয়ার, তারা একটাও চার্জশিট দিতে পারে না। এবং কুণাল ঘোষও এই কথা বলেছেন। তাহলে এই কথাটা আমি অন্তত বিশ্বাস করি যে শাসক দলের যে বিভিন্ন নেতারা বারবার বলেন সিবিআইয়ের ব্যর্থতা, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সিবিআই তো কেন্দ্রীয় সংস্থা, আপনি কি বলছেন রাজ্য কেন্দ্র? এটা তো অবশ্যই কেন্দ্র সরকারের দোষ। এইটা যদি এখন সিবিআইয়ের ব্যর্থতা হয়, এখন আপনি যদি শুধুমাত্র বলেন যে পুলিশের ব্যর্থতা হলো যে মমতা ব্যানার্জির ব্যর্থতা হয়, তো সিবিআইয়ের ব্যর্থতা হলে এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, এই ব্যর্থতা তো অস্বীকার করা যায় না। আপনি এখন আনবায়াসড, আমি তো আর এই মানে পলিটিক্স করতে নামিনি, যেটা সত্যি কথা সেটা স্বীকার করতে হয়। আমি যদি পুলিশের দায় যদি মমতা ব্যানার্জিকে নিতে হয়, তাহলে সিবিআইয়ের দায় কেন্দ্র সরকারের